এখন আপনি যদি বলেন কোন দল করি, এখন আমি যদি দল যদি আমি নতুন করে করতে চাই, তাহলে আমার তো কোন দলটাকে একসেপ্ট করব? বৃহত্তর দুটো দল আছে, বৃহত্তর দুটো দল কি বলেছে? সবসময় তারা বলে স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। যিনি আউটগোয়িং চলে গেছেন তিনি বলতেন, এখন যারা সামনে ভবিষ্যতে ক্ষমতায় যাবেন সম্ভব তারা বলছেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো দুই পক্ষই কিন্তু জামাত ইসলাম যে দলটাকে রাজাকার হিসেবে গালাগালি করে, তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, কিন্তু ওই দুটো দলই কিন্তু জামাতের উপরে ভর করে দুবার ক্ষমতায় গেছে। তাহলে আপনি যদি আপনাকে রাজাকারের সাথে মিশিয়ে রাজাকারের সাথে মিলে ক্ষমতায় যান, তারপর আপনি তাকে অবজ্ঞা করেন, আপনি যখন তাকে ব্যবহার করেন তখন তার গায়ের থেকে ঘ্রাণ পান, আর যখন তার প্রয়োজন ফুরে তার গায়ের থেকে গন্ধ পান, এটা পলিটিক্যাল আইডিওলজি হতে পারে না। কি পেয়েছি আর কি পাইনি তার হিসাব করিনি কোনোদিন, শুধু চলার পথের দেখা দৃশ্যগুলো স্মৃতির ঘরেতে ভরে রেখেছি, জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি। দুর্দান্ত। আমাকে তো গান শোনালেন, দর্শকদেরকে শোনালেন, ঘরে যে মানুষটি আছে তাকে সর্বশেষ কবে গান শুনিয়েছেন? আমার কাছে জীবনটা আপেক্ষিক, তবে জীবনটাকে সুন্দর করে যাপন করাটা খুবই জরুরি। জীবনের গল্পে আজকে যার গল্প শুনবো আমরা, তিনি খুবই সুবক্তা এবং তার সেন্স অফ হিউমার আমাকে সবসময় মুগ্ধ করে। দর্শক, টেলিভিশন খুললেই বিভিন্ন রাজনৈতিক টক শোতে তাকে আমরা কথা বলতে দেখি, তবে আমি একটু কনফিউজড, আমি আসলে বুঝতে পারি না তিনি কোন দলের হয়ে কথা বলেন। বাই দ্য ওয়ে, তিনি একজন আইনজীবী, তার মানে হচ্ছে তিনি খুবই যুক্তিতর্কের সাথে কথা বলতে পছন্দ করেন এবং তার কাছে কিন্তু তার জন্য খুব প্রবল এবং চমৎকার যুক্তি থাকে। আজকে তার জীবনের গল্প শুনবো, তাকে আমরা কথা বলতে শুনি, কিন্তু তিনি কোথায় বড় হয়েছেন, তার জীবন কেমন ছিল, তার বেড়ে ওঠা, তার স্ট্রাগলিং লাইফ এবং কিভাবে তিনি সফল হয়েছেন, আদৌ সফল হতে পেরেছেন কিনা, অনেক গল্প থাকে মানুষের জীবনে। সেই গল্পগুলো আজকে আমরা আবিষ্কার করার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আবু হেনা রাজ্জাকী, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কেমন আছেন? আপনাকে খুবই শুভ্র লাগছে। আমার কাছে মনে হয় যে আপনার দেখার দৃষ্টিটা খুবই সুন্দর, তাই আপনি আমাকে সুন্দর দেখছেন। ইনফ্যাক্ট মানে আমি অতটা সুন্দর বলে আমি কিছু মনে হয় না, এই আর কি। এই কথা কি আগে আপনাকে কেউ বলেনি? না, বলেনি তা না, কিন্তু যখন কোনো নারী বলে আমাকে দেখতে সুন্দর, সেটার চেয়ে গুরুত্ব বেশি দেই যখন কোনো পুরুষ বলে আপনাকে দেখতে সুন্দর লাগে। আচ্ছা, যেটা আজকে আপনার উপস্থাপক একজন নারী, কিছু করার নেই। না না, এটার মানে এই না যে আপনারটাকে আমি আমলে নিচ্ছি না। আচ্ছা, ওকে, বাট শুনতে ভালো লাগে। নর্মালি এই অনুষ্ঠানে যারা অতিথি হয়ে আসেন, কেউ গান জানলে আমি একদম শেষে গিয়ে গান শুনি, কিন্তু আজকে আমি শুরুটাই গান দিয়ে করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপত্তির বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি নিশ্চিত হইলেন কেমন যে আমি গান গাইবো বা গাইতে পারবো? আমার বিশ্বাস যে আমি অনুরোধ করলে আপনি গাইবেন। না, সেটা ভিন্ন কথা। তবে আমার ব্যক্তিগত জীবনে আমি গানের প্রতি আমার একটা দুর্বলতা আছে। হ্যাঁ, এটা ফাঁকে বলেই ফেলি, আমি কিন্তু গান নিয়ে অনেক প্রোগ্রাম করেছি। মানে আমি নিজে সিঙ্গার নই, কিন্তু গানের অ্যারেঞ্জমেন্ট করেছি। ওপার বাংলা থেকেও সিঙ্গার আমি ইনভাইট করে এনেছি, এখান থেকেও সিঙ্গার ওপারে নিয়ে গেছি। এবং আমার ব্যক্তিগতভাবে বাংলাদেশে 3 জন মানে নারীর মধ্যে সবচেয়ে বেস্ট সিঙ্গার আমার কাছে শাহনাজ রহমতুল্লাহ। পুরুষ সিঙ্গারের কথা এখানে যদি আপনি আনেন, অনেকেই আছে, মাহমুদুন নবী, সুবিন নন্দী, তারপরে বশির আহমেদও বলতে পারেন, সৈয়দ আব্দুল হাদি। কিন্তু নারীর সিঙ্গারের মধ্যে আমার কাছে নাম্বার 1 শাহনাজ রহমতুল্লাহ। এটার অনেকগুলো কারণ। নাম্বার 1, তার প্রতিটা গানের যে লিরিক্স বলতে যাবতীয় খুব রিচ। মানে পয়সার জন্যই যে বাজে লিরিক্সের গান গেয়েছেন তা নয়, মানে সে খুব চুজি ছিল, এটা মনে হয় আমার কাছে। এটা গেল এই জগৎ। ওপার বাংলায় যদি আমি ধরি, বাংলা গানের জগতে আমার 2 জন সিঙ্গার খুবই প্রিয়। একজন হলো হেমন্ত মুখার্জি, আর একজন হলো সন্ধ্যা মুখার্জি, মানে 2 মুখোপাধ্যায়। হ্যাঁ, ইট ডাজ নট মিন যে কিশোর কুমার, মান্না দে বা শ্যামল দত্ত কিংবা সুবীর সেন, তারপরে এদেরকে যে আমি মানববৃন্দ, এদেরকে যে আমি অবজ্ঞা করছি না, তাদেরকেও ভালোবাসেন, বাট অফকোর্স এক ডাইমেনশনে এক একজন বিখ্যাত, কিন্তু এই 2 জন আমার পার্সোনালি খুবই। তাহলে কি এবার একটু গানটা শুনবো আমরা? না, গান শোনা বলতে যেমন ধরুন একটু গুনগুন করে যদি হয়। হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়ের গান যদি বলি এই মুহূর্তে রিলেভেন্ট, যেহেতু কি পেয়েছি আর কি পাইনি তার হিসাব করিনি কোনোদিন, শুধু চলার পথের দেখা দৃশ্যগুলো স্মৃতির ঘরেতে ভরে রেখেছি, জীবনের অনেকটা পথ একলাই
চলে এসেছি। দুর্দান্ত। আমাকে তো গান শোনালেন, দর্শকদেরকে শোনালেন, ঘরে যে মানুষটি আছে তাকে সর্বশেষ কবে গান শুনিয়েছেন? আমার কাছে মনে হয় যে মানে সমাজে আপনার অবস্থান যাই থাকুক না কেন, মানে আপনার মূল্যায়নের সবচেয়ে বড় জায়গাটা হলো সংসার। অবশ্যই। কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা যদি বলি, আমার যদি আপনি বলেন যে আপনার ফ্যামিলির আপনার মূল্য কী, সেখানে আমি সিম্পল একটা কথা বলবো যে আমার দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে। আর একটা ছেলে ছিল, সেটা অন্য ঘটনা, 40 ডেজে এই যে মারা গেছে, তার কিছুদিন মানে বেশ কয়েক বছর পর একটা ছেলে। তো এখন এক্সিস্টিং এক ছেলে এক মেয়ে। তো আমরা 4 জনের সংসার। সেক্ষেত্রে আমার বিরুদ্ধে সবার কমপ্লেন আছে, এইটুকু আমি বলতে পারি। কি কি কমপ্লেন? কমপ্লেন বলতে আমি ভুল করেছি, তারপরে কখনো কখনো এরকম যে তোমার ফাদার হিসাবে যে যতখানি দায়িত্বশীল হওয়া উচিত ছিল সেটা হয় নাই। আর হাজব্যান্ড হিসাবে তো যদি আমি ব্যক্তিগতভাবে যদি বলি, ওই কমপ্লেন আছেই। একদম শুরুতে ইন্ট্রোতে আমি একটা কথা বলেছিলাম, আমি কনফিউজড হয়ে যাই যে আপনি আসলে কোন রাজনৈতিক দল ওন করেন। আসলে কি আপনি আমি ফিল করি যে আমি নিজেই রাজনীতিবিদ। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি বলেন কোন রাজনৈতিক দলের সাথে আছি বা কোন দলকে আমি লাইক করি, দ্যাট ইজ একটা কোশ্চেন। আর কোনো দল করি কিনা বা করতাম কি, সেটা আরেকটা কোশ্চেন। আমি দুটো কোশ্চেনই করতে চাই অ্যাকচুয়ালি। এখন আপনি যদি বলেন কোন দল করি, এখন আমি যদি আমি নতুন করে করতে চাই, তাহলে আমার তো কোন দলটাকে একসেপ্ট করব? বৃহত্তর দুটো দল আছে। বৃহত্তর দুটো দল কি বলেছে? সবসময় তারা বলে স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। যিনি আউটগোয়িং চলে গেছেন তিনি বলতেন, এখন যারা সামনে ভবিষ্যতে ক্ষমতায় যাবেন সম্ভব তারা বলছেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো, দুই পক্ষই কিন্তু জামাত ইসলাম যে দলটাকে রাজাকার হিসেবে গালাগালি করে, তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি। কিন্তু এই দুটো দলে কিন্তু জামাতের উপরে ভর করে দুবার ক্ষমতায় গেছে। তাহলে আপনি যদি আপনাকে রাজাকারের সাথে মিশিয়ে রাজাকারের সাথে মিলে ক্ষমতায় যান, তারপর আপনি তাকে অবজ্ঞা করেন, আপনি যখন তাকে ব্যবহার করেন তখন তার গায়ের থেকে ঘ্রাণ পান, আর যখন তার প্রয়োজন ফুরে তার গায়ের থেকে গন্ধ পান, এটা পলিটিক্যাল আইডিওলজি হতে পারে না। রাজাকার যদি তাকে বলেন, ওয়ান্স এ রাজাকার ইজ রাজাকার ফর এভার যদি আপনাদের জন্য ভাবেন, তাহলে তার সাথে আপনার সম্পর্ক কেন হবে? সো দ্যাট ইজ ওয়াই আপনি আইডিওলজিক্যাল দল নেই। সুতরাং আমি কোন দলটা করব? তার মানে আপনি নিজেই নিজের মতো করে আমি নিজেকে রাজনীতিবিদ কেন মনে করি, সেই প্রশ্ন আপনি করতেই পারেন। রাজনীতিবিদ মানে হচ্ছে রাজনীতিদের কাজ হইল একটা রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে চলা উচিত, সেই মতবাদ ব্যক্ত করা। আমি ব্যক্ত করছি। এখন আমি ব্যক্ত করলে কে খাবে কে না খাবে তার ব্যাপার, কিন্তু আমি মনে করি আমার রাজনৈতিক সচেতনার থেকে আমার বলা উচিত, আমি বলে যাচ্ছি। এই যে বলে যাচ্ছেন, এটার জন্য কখনো পরিবার বাধা হয়ে দাঁড়িয়েছে যে এগুলো করার দরকার নেই, তুমি তোমার কাজ করো? পরিবার আমাকে এই ব্যাপারে তেমন কোনো দেয়নি, মানে এরকম কোনো বাধাগ্রস্ত আমি হই নাই। তো আমার ছেলে মাঝে মাঝে বলে যে বাবা, যদি তুমি মানে রাজনীতির নামে যেটুকু করেছো তাতে কিন্তু আমার যতটা পরিচিতি হওয়া সেটা হয়েছে, কিন্তু আইডিওলজি যদি ধরে রাখতে হয় তোমাকে, তাহলে তোমার নীতির মধ্যে থাকতে হবে। চমৎকার কথা বলেছে। যখনই তুমি কোথাও পারচেজ হয়ে যাবা বা তুমি একটা সুবিধা নিবা, যেমন কথার কথা বলছি, এই সরকার যদি একটা সুবিধা দেয়, ফলোইং ডেতে আমি তার সমালোচনা করতে পারবো না। দেখা গেল আমি একটা জায়গার থেকে একজনের কাছ থেকে একটা সুবিধা পেয়ে গেছি, আমি তার সমালোচনা করতে পারবো না। যে দলটা আপনি বলতেছেন স্বাধীনতা বিরোধী শক্তি, তার সাথে আপনি কখনোই তাহলে আতাত করতে পারেন না। যখনই কইরা আপনি ক্ষমতায় গেলেন, তখনই আপনি কি হইলেন, আপনার আদর্শ আর থাকলো না। আইডিওলজি জায়গাটা একটা বড় গ্যাপ। আই ক্যানট অ্যাকসেপ্ট ইট। এক্স্যাক্টলি। আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে আছি মৌ, আমাদের সঙ্গে আছেন আবু হানা রাজ্জাকি, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ফিরে এলাম আবারও বিরতি থেকে। জীবনের গল্পে প্রবেশ করতে চাই। ছোটবেলা কোথায় কেটেছে আপনার? ছোটবেলা বলতে যতটুকু মনে আছে সেটুকু বলতে পারবো, কাল্পনিক কিছু বলে লাভ নাই। ছোটবেলা বলতে আমার জন্ম বরিশাল, বরিশাল জেলায়, এখন সেটা ঝালকাঠি। আর ঢাকায় আসছি তখন আমার যতটুকু মনে পড়ে, যেটা জানা শোনা, সম্ভবত 66-67 সাল থেকে ঢাকায় থাকি। আপনার কি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব ঢাকাতে?
সেগুলো সব ঢাকাতে। কোথায় কোথায় পড়েছেন? আমার ফাদার একটা স্কুলের ফাউন্ডার ছিলেন, বা তার নাম শেরেবাংলা উচ্চ বিদ্যালয় মধুবাগে। আচ্ছা। ওটা আমাদের বাড়ির থেকে শুরু হয়। ও দুর্দান্ত। তার প্রথম ছাত্র ছিলাম আমি নিজে। বাবার নামটা যদি একটু জানা আমার যায়। বাবার নাম এম এ রাজ্জাক। হি ইজ নো মোর, তার প্রতি অ্যান্ড শ্রদ্ধা। মাই মাদার ইজ অলসো নো মোর। তার প্রতি শ্রদ্ধা। আর স্কুলের ছাত্রছাত্রী ছিলাম আমি, আমার ইমিডিয়েট বড় বোন শাহজাহান খান মন্ত্রী যে, তার ওয়াইফ, তার নাম রোকেয়া বেগম, ডাক নাম টুনু। এই তিনজন দিয়ে আমাদের স্কুল শুরু আরে বাড়িতে। বাহ। ভাই বোন কজন আপনারা? ভাই বোন 6 জন, 3 ভাই 3 বোন। আপনি কি সবার মানে ছোট না বড়? আমি জাস্ট সেকেন্ড ওয়ান। আমার বড় একটা বোন বোন আছে? তারপরে আমি, তারপরে বাকিটা। আপনি যে অ্যাডভোকেট হবেন এটা কি আপনি ভেবেছিলেন নাকি কি হতে চাইতেন? No, I don't had the plan to be a lawyer. But so far I know, my father had an intention to make me a doctor or engineer like that. এবং আমরা যখন পাশ করেছি তখন এত মেধা লাগতো না, কারণ কম্পিটিশন কম ছিল, সুতরাং অল্প রেজাল্টেও সুযোগ ছিল অনেকটা, কিন্তু আলটিমেটলি হয়নি। কেন হয়নি? আই হ্যাড দ্য ইন্টেনশন টু জয়েন বাংলাদেশ আর্মি। ওরে বাবা। এবং আমি আইএসএসবির জন্য রেডি হয়েছিলাম যাব। হ্যাঁ। ঠিক তার 2 দিন আগে বোধহয় মাই ফাদার ওয়াজ কট বাই, হি ওয়াজ অ্যারেস্টেড। ও মাই গড। তো সেখানে যাচ্ছি না বড়, বাট ইভেনচুয়ালি তার কিছু দণ্ড ভোগ করছেন উনি কিছুদিন। তখন ইট ওয়াজ 1981, আমি ইন্টারমিডিয়েট কেবল পাস করেছি। যাই ছিল আমাদের সংসার হালটা আমাকে ধরতে হয়েছে, এবং অনেক স্ট্রাগল বলতে পারেন। আমি আদৌ কিছু করতে পারছি কিনা তা আমি জানি না, বাট আমি মনে করি আমার জন্য এটা বরাদ্দ ছিল ওই সময়টা রিসিভ করার, নাহলে আমার বাবা ওটা হবে কেন। এই জন্য আমি বলি, ইউ ক্যানট মেক ইউর প্ল্যান। ট্রু। আমরা ভাবি আমরা করি, কেউ বড় হয়ে বলে অনেক স্ট্রাগল করেছি, অমুক করেছি তমুক করে। নো, আপনি যদি স্ট্রাগল করেও একটা জায়গায় পৌঁছান যে ওইটার জন্য আপনার স্ট্রাগল বরাদ্দ থাকলে ওই রাস্তায় ক্রিয়েটর আপনাকে হাঁটাবে। 1981 যে সময়টা আপনি বললেন যে ইন্টারমিডিয়েট মাত্র পাশ করেছেন, সেই সময়টা তো বয়স খুব কম, এবং ওই সময়টাই কিন্তু উড়ে বেড়ানোর বয়স, যে আমি সিনেমা হলে যাব, সিনেমা দেখব, প্রেম করব, ঘুরে বেড়াবো, অনেক আইন ভঙ্গ করব, বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে হয়তো কোথাও ঘুরতে চলে যাব। এইরকম কিছু সঙ্গে কি আপনার তখন পরিচয় ঘটেছে, যেহেতু নিজেকে অনেক বড় দায়িত্ব নিতে হয়েছে? তেমনটা ঘটে নাই তা কিন্তু নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওই রেসপন্সিবিলিটির জন্য আমি তৈরি ছিলাম না, 1 নম্বর। 2 নম্বর, এভাবে আমি প্রায় 3-4টা বছর পার করেছি। 3-4 বছর পার করার পর মনে হয়েছে পার করলাম কিভাবে জায়গাটা, মানে পার হয়ে যখন আসলাম তখন মনে হচ্ছে একটা কঠিন পথ পার হয়ে আসছি। প্রশ্ন ছিল পার হলাম কিভাবে। এটা সত্য। 1, 2, আমি ডিগ্রি পরীক্ষা দেওয়ার পরে 2-3 বছর গ্যাপ গেল। তো মানুষের তো অনেক থাকে না, যে মানুষের সাথে আধ্যাত্মিক, মানে একটা লোকের আমি হয়তো আধ্যাত্মিক মনে করি, আর একটা লোক তা মনে করে না। তেমনি একজন আধ্যাত্মিক সাধক মনে করতাম আমি, তার সাথে তার নাম প্রকাশ করার প্রয়োজন নেই। তো তার ওখানে আমি মাঝে মাঝে যাইতাম। যাওয়ার পরে আমার লেখাপড়া ব্রেক, এরপরে হঠাৎ করে একটা প্রশ্ন আসলো, একটু ব্রেক, তারপরে পরীক্ষা দিলাম, ডিগ্রি পরীক্ষা। তো ডিগ্রি পরীক্ষা দেওয়ার পর বাংলা সাবজেক্টটা বেশ খারাপ হলো। তো আমি তাকে এত বিশ্বাস করতাম এবং আধ্যাত্মিক সাধক মনে করতাম। তো আমি তার কাছে গিয়ে বললাম যে আমি তো 3টা পরীক্ষা দিয়ে আসলাম, তার ভিতরে একটা পরীক্ষা একটু খারাপ হয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, আমার বিয়ে পরীক্ষা দিতে আমার কাছে কোনো বই ছিল না। পয়সার অভাবে কিনতে পারিনি তা কিন্তু নয়, আচ্ছা, ছিল না। যে পরীক্ষা শুরু হলো তার আগের দিন একটা বই একজনের নিলাম, আমার এলাকায় ছিল, সিনিয়র বড় বোন, অনেক গ্যাপ, 5-7 বছরের গ্যাপ, তার বই নিয়ে পড়ছি, পরদিন পরীক্ষা দিচ্ছি এইভাবে। তখন ওই আধ্যাত্মিক ভদ্রলোক আমাকে বললেন, 3টা পরীক্ষার মধ্যে একটা একটু খারাপ হলে কি হয়? তো আমার একটা কনফিডেন্স গ্রো হইল। কেন? হি নোজ এভরিথিং মাই ফিলিংস, বিশ্বাস করতেন। হি নোজ এভরিথিং মাই ফিলিংস। আমি কোনো শব্দ করলাম না, কিন্তু ইনফ্যাক্ট পরীক্ষা খারাপ হয়েছে আমার বাংলায়। কি আসলো রেজাল্ট, এটা আমার জানার খুব আগ্রহ। এক সাবজেক্টে খারাপ করলে বাংলা একটা, অনেক সময় আছে না যে 2টা সাবজেক্ট থাকলে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থাকলে একটা ফেল করে একটা টান, কিন্তু ওটা খারাপ হয়েছে, কিন্তু আমি ফাইনালি পাস করে গেছি। বাহ। এখন ফাইনালি পাস করে গেছি, যে 3টার মধ্যে একটা খারাপ হইলে কি হয়, তখন আমার ধারণা হইল যে আমি পাস করব। দুর্দান্ত। এবং আরেকটা কথা বলি ফাঁকে, আমার যেহেতু যে ছেলেটা
40 দিন বয়সে মারা গেল। সে তখন স্ট্রাগল করতেছে, অপারেশন হলো একটা বড়। তো আমি চলে গেলাম তার কাছে, জিজ্ঞেস করলাম যে আমার ছেলে তো এই অবস্থায়, অপারেশন হয়েছে। উনি আমাকে বললেন যে তোমার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই সংবাদটা নিয়ে যখন শিশু হাসপাতালে আসলাম, আমি আসার কিছুক্ষণ পর ছেলেটা মারা গেল। আমার ওয়াইফ জিজ্ঞেস করতেছিল কি, যে আমি বললাম যে হ্যাঁ সে সুস্থ হয়ে যাবে। তখন সে কান্নাকাটি করলো এবং বললো যে সুস্থ হয়ে গেল কোথায়, মারা গেল। আমি কি, তোমার কি ধারণা যে এটা রং? মৃত্যু মানুষকে, মৃত লোক সবচেয়ে সুস্থ, মৃত লোকের কোনো রোগ থাকে না। আর উনি যখন আমাকে বলছিলেন যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, তখন আমি নিশ্চিত হয়ে আসছি যে উনি সে মারা যাবে। সম্পূর্ণ সুস্থ মানেই একটা লোক মৃত। জীবিত লোক তো সুস্থ নয়, পৃথিবীর কোনো জীবিত মানুষ সুস্থ নয়। আপনি যে কোনো ফর্মে যান, পৃথিবীর কোনো মানুষ সুস্থ নয়। কোনো নারীর সঙ্গে বন্ধুত্ব প্রণয়, নারীর সঙ্গে বন্ধুত্ব বলতে আপনি যদি বলেন যে অ্যাফেয়ার্সও যদি বলেন, আমার সাথে একটা মেয়ের একটা মধুর সম্পর্ক ছিল। আর আমাদের সাথে যে সম্পর্কগুলো সেগুলো খুব শালীন সম্পর্ক ছিল। সোসাইটিটা ছিল কনজারভেটিভ। চিঠি পাইতাম বাই পোস্ট, বারবার চিঠিটা পড়া হইতো। মনে হতো যে কিছুই না, ভালো লাগতেছে। বলে কেন, এর কোনো উত্তর নাই। টেলিফোনে কথা হচ্ছে, ভালোবাসো কি না, তো ভালোবাসি, তা আমি ভালোবাসি। ক্রস কানেকশন হয়ে গেছে। এক ভদ্রলোক বলতেছে, রে ভাই একই কথা কতবার শোনেন ভাই। আমি বললাম যে আপনি তো বুঝবেন না রে ভাই, এটা কোথায় টাচ করে আপনি বুঝবেন না। তো যাই হোক, এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে তার সাথে আমার তো ফাইনালি বিয়ে শাদী হয়নি। তো আরও ব্যাপার, এগুলো ফ্যামিলিতে যদি আপনি সরল অর্থ শেয়ার করেন বারবার, এটা কেউ সহজভাবে নেয় না। আজকে তো অন ক্যামেরাতে শেয়ার করছেন। না বলছি, এটা অন ক্যামেরাতে কেন শেয়ার করছি, আমার ওয়াইফ দেখবে, সে যাতে বলতে না পারে যে আমি এখানে গুছাইয়ে কোনো মিথ্যা কথা বলেছি, সে কারণে। আর আমি নিজে সত্যবাদী হতে চাই, বিকজ মাই সান অ্যান্ড ডটার, বিশেষ করে পার্টিকুলারলি ছেলে এবং মেয়ে দুজনের কথাই বলবো, তারা যে তার বাবার অতি তার ডার্টি ইতিহাসে শোনে, দে উইল নট রিয়্যাক্ট ফর ইট, আই এম শিওর অ্যাবাউট ইট। দুর্দান্ত, আমি নিশ্চিত করে বলতে পারি। তো সে কারণে তো সেই মেয়েটা আজকের থেকে কয়েকদিন আগে, আমার খেয়াল নেই এই মুহূর্তে, সে মারা গেছে। সেই খবরও আমার কাছে আসছে। অন দ্যাট ভেরি ডে I was in Kumilla. Okay. I was on way to Kumilla. সেখানে আমার সুমন্দি মারা গেছে একজন, 2-3 দিন আগে ফ্রোজেন করা ছিল। তো আমি ওই দিন তাকে গেলাম, ওই তার ছেলেরা বাইরে ছিল, দেখতে গেলাম। অন ওয়ে টু কুমিল্লা আমি শুনলাম গেলাম, মানে ওই আমি কুমিল্লাতেই গেলাম। আমি ওখানের থেকে একটু তাড়াহুড়া করে চলে আসছি, আমার অন্য কাজ ছিল। আমি যদি বলতাম যে আমি ঢাকায় যাওয়া দরকার, একটু কাজ আছে, প্লাস আমার অমুক মানে ফ্রেন্ড মারা গেছে, তাহলে হয়তো রিয়াকশন হইতো যে এই জন্যই আমি তাড়াতাড়ি আসতেছি। কিন্তু নট দ্যাট, আমার অন্য কাজ ছিল ঢাকায়, প্লাস আমি এটা ডিসক্লোজ করিনি, প্রয়োজন নাই। কিন্তু আমি সেখানে যাইনি, যাওয়ার ইচ্ছাও যে ছিল তাও কিন্তু নয়। কিন্তু ওই যে জীবনের গল্পের ভিতরে এটা ঢুকিয়ে দিলাম যে হ্যাঁ এটা ছিল। এক্স্যাক্টলি। একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরে এসে বাকি গল্পে ফিরছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে আছি মৌসুমী মৌ। আমার সঙ্গে রয়েছেন আবু-হেনা রাজ্জাকি, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ফিরে এলাম আবারও ব্রেক থেকে। ভাবির সঙ্গে আপনার পরিচয় কিভাবে? ভাবির সঙ্গে আমার পরিচয়, ইনফ্যাক্ট শি ইজ এ প্র্যাকটিসিং লয়ার। ওকে। তার সাথে আমার ঢাকাই পরিচয়। সেই পরিচয় থেকেই পরিণয়। এটা হচ্ছে খুব লম্বা সময় একটা অ্যাফেয়ার্স করে লম্বা সময় পার করেছি, ঠিক তেমনটা না। কতদিন প্রেম করেছেন? খুব বেশি সময় না, আমার কাছে মনে হয় 2-4 মাস হতে পারে। আচ্ছা। তারপরে ফাইনালি পারিবারিকভাবে। বিবাহিত জীবনের কত বছর হলো? মোটামুটি 30 কাছে। 30 বছর? 30 না, একটু কম হতে পারে। তার কোন দিকগুলো আপনার খুব ভালো লাগে এবং কোন দিকগুলো মন্দ লাগে? এখন প্রশ্ন হচ্ছে যে সে মানুষ হিসাবে খুবই গুণী। তারপরে যেমন এখন মনে করেন যে সে হয়তো রান্নাবান্না খুব পছন্দ করে, এবং এক সময় আমি খাবারের ব্যাপারে আবার আমার অনেক অনীহা। আমি খুব পুয়ার ইটার বলতে পারেন। আমার বই এটা করে ওটা করে, আমি তো খাই না। এই না খাওয়া নিয়ত থেকেও কিছু পিছিয়ে গেছে, যে ওইভাবে হয় না। আর
ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন, আমি বলবো যে আমি হয়তো তার মূল্যায়ন করতে পারিনি। আচ্ছা, মানে সে যেটুকু অনার পাওয়ার উচিত আমি হয়তো দিতে পারিনি, আর আমার কাছ থেকে যে প্রত্যাশা করছে সেটাও আমি হয়তো করতে পারিনি। কিন্তু সেটা একটা লম্বা সময় পাড়ি দিয়ে আসলাম, তো তাতে আবার না পাওয়ার থেকে যেটা যেভাবে অ্যাডজাস্ট হওয়ার কথা ছিল সেটা যদি অ্যাডজাস্ট হয়ে যেত আরও ভালো লাগতো। আসলে অনেক সময় যেটা মেনে এর কাছ থেকে এটুকের বেশি পাওয়া বোধহয় সম্ভব না, ওখানে থেমে গেলে কিন্তু একরকম, আর যদি না পাইনি তার জন্য আমার আফসোস, তাইলে কিন্তু অশান্তি বাড়বে। হ্যাঁ, সুতরাং আপনার লাইফে একটা সময় এসে থেমে যাওয়া উচিত। এটা যেমন আপনাকে দিয়ে কতখানি করানো যাবে, আপনি যদি অভিনয়ও করেন পরিচালকের ভাবা উচিত একে দিয়ে কতটা নেওয়া যাবে। ট্রু। এখন যদি মনে করেন নিতে 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 তারপরেও আপনি পারেন না, আমি নিতে চাই, তাহলে পরে আপনাকে বাদ দিতে হবে আর্টিস্ট হিসেবে। আর নয়তো ধরে নিতে হবে এটুকুই চূড়ান্ত, আর ওইটুক চূড়ান্ত করে নিয়ে যদি সেট করা যায় তাহলে কিন্তু অভিনয়টা হবে। কোনো রাজনৈতিক দল যদি আপনাকে প্রস্তাব দেয় তাদের দলে মানে যুক্ত হবার জন্য, আপনি কি যুক্ত হবেন? দেখুন, এই যে একটু আগে আমি আপনাকে একটা কথা বলছি যে পরবর্তী মুহূর্ত তোমার জীবনের জন্য কি আসতেছে আচ্ছা। তা তুমি জানো না, সুতরাং আই ক্যানট ডিসাইড এনিথিং। কালকে সকালে কি করব আমি জানি না। আমি প্ল্যান করলাম যে কালকে সকালে আমি ঢাকা থেকে কুমিল্লায় যাব কোনো কাজে, ওকে। দেখা গেল সকালে ঘুম থেকে ওঠার পর অন্য এমন একটা আর্জেন্ট ম্যাটার আমার কাছে আসলো, আমাকে ওটা ত্যাগ করতে হচ্ছে। তার মানে আপনি আপনার লাইফে কখনো পরিকল্পনা করেন না ফিউচার নিয়ে? আমি একসময় পরিকল্পনা করতাম, পরে যখন আমি নিশ্চিত হয়েছি যে পরিকল্পনা করে আপনি কিছুই করতে পারবেন আপনার না, সাথে এই জায়গায় আমি একমত। তাহলে যে পরিকল্পনা করতে আমি ডাক্তার হব ডাক্তার, যে পরিকল্পনা আমি ইঞ্জিনিয়ার হবো আমি ইঞ্জিনিয়ার, যে পরিকল্পনা করতে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করব, আমি সবচেয়ে ধনী হব, আপনি পরিকল্পনা করে কিছু করতে পারবেন না। যদি কখনো মন্ত্রী হবার প্রস্তাব পান তাহলে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি নিতে চান? মানে এটা কিন্তু মানে টোটালটাই কিন্তু এটার কি বলে হাইপোথিসিস বলতে পারেন, অথবা কাল্পনিক একটা ব্যাপার। কাল্পনিক ব্যাপারটাই আমি জানতে চাই। কাল্পনিক একটা ব্যাপার। বাংলাদেশের যে অবস্থা তাতে যদি মনে করি মন্ত্রী হইলে আমার কোনো ডিগনিটি বাড়বে, আর আমার জন্য যদি আইসেই পরে নিতেই হবে এরকম যদি কোনো পরিস্থিতি হয়, তাহলে যে মন্ত্রীকে কেউ খুঁজবে না, যে মন্ত্রীকে নিয়ে সকাল বিকাল কথা হবে না, কিন্তু পার্সোনালি মজা পাবো, হ্যাঁ, মন্ত্রিত্ব ওন করবো, সেটা খোঁজার চেষ্টা করব। কখনো বই লেখার জন্য চেষ্টা করেছেন? যেহেতু খুব ভালো বলেন, নিশ্চয়ই আপনি লেখালেখিও করেন। বই লেখার জন্য চেষ্টা করছি, বাট হয়ে ওঠে নাই। তো এখন প্ল্যান করছি যে আমি বলবো somebody will write it. ওকে, সেক্ষেত্রে কি এটা আইন সংক্রান্ত হবে নাকি অন্য কোনো যে কোনো প্রসঙ্গ, রাজনীতি বা অন্য কিছু? আমার কাছে কি মনে হয় জানেন, আপনাকে লিখতে হবে এমন একটা বই, মানে এমনভাবে লিখতে হবে যেটা মানুষে মজা পায়। যেমন আমাদের দেশে কতগুলো থিওরি আছে। একটা ছেলে, যেমন আপনি যদি একটা ছোট্ট ঘটনা লেখেন, সে পাত্রী বাছাই, একটা খণ্ড ঘটনা। একটা ছেলে এক জায়গায় নাচ দেখতে গেল, মেয়ের নাচটা দেখে এত ভালো লাগলো তার, মেয়েটাও সুন্দরী, নাচতেও ভালো, ছেলেটা কোয়ালিফাইড, সে দর্শক। নাচের শেষে প্রস্তাব দিল যে আমি তো ভাই তোমাকে বিয়ে করতে চাই। মেয়েটা নাচে যখন, কাজে সোসাইটির অনেক কিছু সে ম্যাচিউর, সব ডেটা শুনে বললো না মানে চলে, বাসায় যেতে বললো, প্রস্তাব দিলে বিয়ে হয়ে গেল। অনেক উদার মনে করে ছেলেটাকে বিয়ে করলো। বাট ফলোয়িং ডেতে বলা হলো কালকে থেকে তুমি নাচতে পারবা না। এটাই হয় বাংলাদেশে। প্রশ্ন, আপনি যে এই ঘটনাটা লেখেন, এটা কিন্তু খাবে মানুষ যে পাত্রী বাছাই, তুমি তোমার ইন্টেনশন তাকে নাচতে দিবে না, এটা তাকে ডিসক্লোজ করতা, তাইলে তোমার লাইফটাও ঠিক থাকতো, ওর লাইফটাও ঠিক থাকতো। এখন তুমি কি করলা, নাচ যেটা দেখে ভালো লাগলো সেটা স্টপ করাচ্ছ। আমার জীবন এইরকমভাবে লিখার ইচ্ছা করে, নানান ঘটনা যার ভিতর থেকে মানুষ পাবে, মেসেজ পাবে। আমার মনে হয় আপনার এটা লেখা উচিত। আমি একদম শেষের দিকে রয়েছি, শেষ প্রশ্ন, দেশ নিয়ে আপনার ভাবনা এবং স্বপ্ন। আপনি আমাকে দেশ নিয়ে ভাবতে বলছেন, নাম্বার 1, আমি নিজেকে সেই জায়গার মনে করি না। ওকে। নাম্বার 2, যদি কোনো দিন আমাকে দিয়ে দেশ নিয়ে ভাবায় মানে আমার ভাইবা লাভ নাই, যদি এমন সুযোগ আসে কেউ, তাহলে আমি চেষ্টা করব এই দেশের মানুষকে প্রথমত চিন্তায় সৎ হওয়ার জন্য বলবো। দারুণ কথা বলেছেন। কারণ আপনি যে কোনো অপকর্ম করেন, যা খুশি তাই করেন, আপনি আগে ভাববেন যে চিন্তায় সৎ, চিন্তায় অসৎ। সুতরাং প্রতিটা মানুষের চিন্তায় সৎ হওয়া উচিত। শুধু চিন্তায় সৎ হইলে সব ঠিক হয়ে যাবে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একটি গান দিয়ে শেষ করতে চাই, যদি আপনি একটু অভয় দেন তাহলে আমি বিদায় নিয়ে এসে গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। এখনই করবো? হ্যাঁ, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে। আজকের মতো খুব দারুণ আড্ডা ছিল, আমি তো খুব এনজয় করেছি। আই ডোন্ট নো আপনাদের কেমন লেগেছে। সবাই অনেক ভালো থাকুন। দেখা হচ্ছে পরের সপ্তাহে, অবশ্যই নতুন কোনো অতিথির জীবনের গল্প নিয়ে। শেষ দুটো লাইন যদি বলি, আপনি আমেরিকা থেকে আসছেন, আপনার সাথে আমার প্রথম পরিচয়, আর সেক্ষেত্রে আপনাকে বিদেশিনীও বলা চলে। সেখানে আমি এইভাবে বলতে পারি, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ, ও গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নতুন দেশে, আমি অতিথি তোমারই দ্বারে, ও গো বিদেশিনী। দুর্দান্ত, থ্যাংক ইউ সো মাচ।